প্রধানমন্ত্রী তারেক রহমানকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিঠি, প্রতিরক্ষা ও বাণিজ্য ইস্যুতে নতুন চুক্তির প্রস্তাব, বিএনপির ঐতিহাসিক জয়ে শুভেচ্ছা জানিয়ে দিলেন বন্ধুত্বের বার্তা। ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড, দেয়া হবে নগদ অর্থ, অগ্রাধিকার পাবে নিম্ন আয়ের জনগোষ্ঠী, জানালেন খাদ্যমন্ত্রী। রমজানকে ঘিরে বেসামাল নিত্যপণ্যের বাজার, অভিযানে গিয়ে ব্যবসায়ীদের তোপের মুখে আলোচিত ম্যাজিস্ট্রেট জব্বার মণ্ডল, মব তৈরির চেষ্টা। জামিনে বের হওয়ার কয়েক মাস না যেতেই আবারও গ্রেপ্তার আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম, এবার নায়িকা বানানোর প্রলোভনে ধর্ষণের অভিযোগ। দেশে আবারও ভূমিকম্প অনুভূত, এবার উৎপত্তিস্থল সুনামগঞ্জের ছাতক, রিক্টার স্কেলে মাত্রা 4.10। বাংলাদেশের তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার তারেক রহমানের কাছে লেখা এক চিঠিতে অভিনন্দন জানানো হয়। চিঠিতে আমেরিকান জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক এই বিজয়ে শুভেচ্ছা ও সফলতা কামনা করা হয়। এতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারিত্ব, পারস্পরিক সম্মান এবং একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চলে শক্তিশালী ও সার্বভৌম রাষ্ট্রগুলোর সমৃদ্ধি নিশ্চিত করার যৌথ স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে। নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করা হয়। এছাড়া পারস্পরিক বাণিজ্য চুক্তির বাস্তবায়নের মাধ্যমে কৃষক ও শ্রমিকদের উপকারে আসবে এমন প্রত্যাশার কথা চিঠিতে উল্লেখ করা হয়। পাশাপাশি নিয়মিত প্রতিরক্ষা চুক্তিসমূহ সম্পূর্ণ করে বাংলাদেশের সামরিক বাহিনীর জন্য উচ্চমানের আমেরিকান সরঞ্জামে প্রবেশাধিকার নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। চিঠির শেষাংশে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে আগের যে কোনো সময়ের চেয়ে আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করা হয়। এ সময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের প্রতি পূর্ণ আস্থা রয়েছে বলেও জানানো হয়। আগামী ঈদ উল ফিতরের আগেই পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড চালু হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু। বৃহস্পতিবার সচিবালয়ে এ সংক্রান্ত বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। পরিবেশ মন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ডের ইস্যু বিস্তারিত উল্লেখ আছে। এটা কার্যকর কিভাবে করবে সেটা নিয়ে আজ আলোচনা হয়েছে। কত পরিবারকে দেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, এটা কিন্তু সর্বজনীন, এটাতে কোনো রেস্ট্রিকশন থাকবে না। তবে এটা একটা কমিটি করা হয়েছে, হয়তো শুরু করবে হতদরিদ্র থেকে আরম্ভ করে, তারপর দরিদ্র, তারপর মধ্যবিত্ত, এভাবে যাবে। এই রমজানেই কি এটি শুরু হচ্ছে? এ প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ঈদের আগেই পাইলট প্রজেক্ট হিসেবে চালু হবে। আমাদের প্রধানমন্ত্রী চান পাইলট প্রজেক্ট হিসেবে অন্তত ঈদের আগেই শুরু করতে। সিপিডি বলেছে যে আগামী অর্থ বছরে ফ্যামিলি কার্ড চালু যদি না হয় তাহলে এর নেতিবাচক প্রভাব নির্বাচনের ওপর পড়বে। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা তো চালু হবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এটা আমাদের খালি মেকানিজমটা বের করছে, মানে কার্যক্রমটা কিভাবে চালু করবে সেটা নিয়েই কথা হয়েছে বলে জানান তিনি। প্রতিবছর পবিত্র মাহে রমজানে বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার অধিদপ্তর। আর এসব অভিযানে বেশ পরিচিত মুখ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে তার কার্যক্রম সামাজিক মাধ্যমে বেশ প্রশংসিত। তবে এবার অভিযান পরিচালনার সময় বাধার মুখে পড়েছেন জব্বার মণ্ডল। শুধু তাই নয়, এ সময় তাকে হুমকিও দেওয়া হয়। রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে 18 ফেব্রুয়ারি রাজধানীর মৌলভীবাজারে একটি তদারকিমূলক অভিযানে যান জব্বার মণ্ডল। অভিযানে দেখা যায়, মাত্র 10 দিনের ব্যবধানে একটি প্রতিষ্ঠান ছোলার দাম কেজি প্রতি 5 টাকা বৃদ্ধি করে বিক্রি করছে। মূল্য বৃদ্ধির কারণ জানতে চাইলে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা এর পক্ষে কোনো প্রমাণ দেখাতে ব্যর্থ হন, যা বিদ্যমান আইন ও বিধিমালার পরিপন্থী এবং বাজারে অস্বচ্ছতার স্পষ্ট প্রমাণ। এরই প্রেক্ষিতে প্রতিষ্ঠানটিকে 5,000 টাকা জরিমানা করা হয়। এ সময় হঠাৎ মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী ভুট্টো জরিমানা না দেওয়ার ঘোষণা দিয়ে ব্যবসায়ীদের জড়ো করতে থাকেন এবং দোকানপাট বন্ধ করার হুমকি দেন। এছাড়া বিভিন্নভাবে ব্যবসায়ীদের উত্তেজিত করে সরকারি কাজে বাধা প্রদান করেন। এ সময় তাকে শান্তিপূর্ণভাবে আলোচনার প্রস্তাব দিলে তিনি তা প্রত্যাখ্যান করে মব সৃষ্টির চেষ্টা করেন। পরে পরিস্থিতির অবনতি হলে বাধ্য হয়ে সাময়িকভাবে অভিযান স্থগিত করা হয়। এদিকে এ ঘটনায় তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। সংস্থাটি জানিয়েছে, এই ধরনের ঘটনা আইন শৃঙ্খলা ও ভোক্তা অধিকার রক্ষার ক্ষেত্রে গুরুতর উদ্বেগজনক। বাণিজ্য মন্ত্রণালয় ও ভোক্তা অধিকারের সিদ্ধান্ত অনুযায়ী যেসব ব্যবসায়ী বাজার ব্যবস্থাপনায় কারসাজি করবে বা তদারকিতে বাধা দেবে তাদের ব্যবসায়িক লাইসেন্স বাতিল এবং ছাড়পত্র বন্ধ করে দেয়া হবে। যদিও এ ঘটনায় এখন পর্যন্ত কার্যকরী কোনো
ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ। জামিনে বের হওয়ার কয়েক মাস না যেতেই আবার গ্রেফতার হয়েছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। এবার বিয়ের আশ্বাসে ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে মামলায় গ্রেফতার করা হয়েছে তাকে। গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েও নিজ এলাকায় ভোট দিতে বগুড়া যাওয়ার ঘোষণা দিয়েছিলেন হিরো আলম। সেই কথা মতোই তিনি বগুড়ায় যান। অবশেষে সেখান থেকেই তাকে গ্রেফতার করেছে বগুড়া সদর থানার পুলিশ। থানার পরিদর্শক মাহফুজ আলম বলেন, আজ সকালে হিরো আলমকে গ্রেফতার করা হয়েছে। তার নামে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। সেই মামলাতেই তাকে গ্রেফতার করা হলো। গত 10 ফেব্রুয়ারি দুপুরে বিচারক আনোয়ারুল হক মামলাটির শুনানি শেষে হিরো আলমের বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। মামলার এজাহার থেকে জানা যায়, নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে সাদিয়া রহমান মিথিলাকে একাধিকবার ধর্ষণ ও শারীরিক নির্যাতন করেন হিরো আলম। পাশাপাশি তাকে জোরপূর্বক গর্ভপাতেও বাধ্য করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এদিকে গতকাল বুধবার এক ছোট সাক্ষাৎকারে হিরো আলম জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া 6 আসন ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচনে প্রার্থী হওয়ার পরিকল্পনা করছেন। এবারে তার ইচ্ছে জামায়াত অথবা এনসিপির মনোনয়ন চাইবেন। দেশে আবারও ভূকম্পন অনুভূত হয়েছে। বৃহস্পতিবার দুপুর 12:46 এ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট নগরী সহ জেলার বিভিন্ন এলাকা। কম্পন অনুভূত হয় কয়েক সেকেন্ড ধরে, তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা 4.1 ছিল বলে জানিয়েছে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার ইএমএসসি। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা ভূমিকম্পের উৎপত্তি স্থল বলে জানায় সংস্থাটি। এদিকে ভূমিকম্পের তথ্য প্রদানকারী বৈশ্বিক অ্যাপ মাই আর্থকোয়েক অ্যালার্ট বলছে, ঢাকা থেকে 181 কিলোমিটার দূরে সুনামগঞ্জের ছাতক এলাকা ভূমিকম্পটির উৎপত্তিস্থল। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক শাহ মোহাম্মদ সজীব হোসেন গণমাধ্যমকে জানান, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে 4.10 এবং এর গভীরতা স্বল্পমাত্রার হলেও আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে বলে জানান তিনি। জনস্বার্থের 3টি বিষয়ে অগ্রাধিকার দিয়ে মন্ত্রিসভার সদস্য ও সচিবদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দিয়েছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি সরকারের প্রথম কার্যদিবসে বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সংক্রান্ত পৃথক বৈঠক থেকে প্রধানমন্ত্রী আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে নির্দেশনা দেন। অগ্রাধিকার দেওয়া 3টি বিষয়ের মধ্যে রয়েছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা। বৈঠকে নতুন সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে অগ্রাধিকার হিসেবে নির্ধারণ করা বিষয়গুলো বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে মন্ত্রীদের যে কোনো প্রভাব, প্রতিপত্তি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থানের ওপর জোর দিয়ে সবাইকে সতর্কও করা হয়। রোজায় দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। এর আগে মঙ্গলবার বিকালে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও নতুন মন্ত্রিসভায় 25 জন মন্ত্রী ও 24 জন প্রতিমন্ত্রী রয়েছেন। রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী মন্ত্রী প্রতিমন্ত্রীদের মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব বন্টন করেন। এছাড়া মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় 10 জন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়। মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের কাছে বৈঠকের সিদ্ধান্ত ও আলোচনার বিষয়গুলো তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রথামাফিক সরকারের প্রথম দিনে মন্ত্রিসভার বৈঠক করতে হয়। এই বৈঠকে মন্ত্রিসভার সব সদস্য এবং উপদেষ্টারাও উপস্থিত ছিলেন। মন্ত্রী উপদেষ্টাদের বৈঠকে প্রধানমন্ত্রী বেশ কিছু অনুশাসন দিয়েছেন। সরকার 180 দিনের একটি অগ্রাধিকার কর্মপরিকল্পনা নির্ধারণ করছে, সেটি পরে জানানো হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, সরকারের কাছে এই মুহূর্তে পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়গুলো অগ্রাধিকার পাচ্ছে। এগুলো বাস্তবায়নে 2-1 দিনের মধ্যে প্রধানমন্ত্রীর কাছে কর্মপরিকল্পনা তুলে ধরবেন সংশ্লিষ্ট মন্ত্রীরা। পরে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রত্যয় দাস,
যুগান্তর নিউজ। ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় সরকারের নির্বাচন কার্যক্রম শুরু করতে চায় নির্বাচন কমিশন। এই বিষয়ে স্থানীয় সরকার বিভাগ ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠিয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এই 3 সিটি নির্বাচন শেষে পর্যায়ক্রমে বাকি 9টি সিটি কর্পোরেশন এবং পাশাপাশি জেলা পরিষদ, পৌরসভা ও উপজেলা পরিষদ নির্বাচন আয়োজন করা হবে। 2024 সালের 5 আগস্ট সরকার পতনের পর মেয়র, চেয়ারম্যান ও কাউন্সিলরদের পদত্যাগের প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার 12টি সিটি কর্পোরেশন, 330টি পৌরসভা, 497 উপজেলা পরিষদ এবং 64টি জেলা পরিষদের জনপ্রতিনিধিদের অপসারণ করে। বর্তমানে ইউনিয়ন পরিষদ ছাড়া এসব স্থানীয় সরকার প্রতিষ্ঠান প্রশাসকের মাধ্যমে পরিচালিত হচ্ছে। তবে আদালতের আদেশে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন শাহাদাত হোসেন। ইসি সূত্র জানায়, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরপরই স্থানীয় সরকার নির্বাচন আয়োজন নিয়ে আলোচনা উঠেছিল। সে সময় 3 বড় সিটি কর্পোরেশন ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিতে চিঠি দেওয়া হয় ইসিকে। পরে অবশ্য বিএনপি সহ অধিকাংশ রাজনৈতিক দলের আপত্তির কারণে সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে সম্মতি দেয়নি সরকার। আইন অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী 180 দিনের মধ্যে সিটি কর্পোরেশনের নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল 2020 সালের 2 জুন। সেই হিসাবে গত বছরের 1 জুন এই সিটির 5 বছরের মেয়াদ পূর্ণ হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রথম সভা হয়েছিল 2020 সালের 3 জুন। এই সিটির 5 বছরের মেয়াদ শেষ হয়েছে 2025 সালের 2 জুন। এছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল 2021 সালের 23 ফেব্রুয়ারি। আইন অনুযায়ী এই সিটির মেয়াদ শেষ হচ্ছে আগামী 22 ফেব্রুয়ারি। এই 3 সিটিতে নির্বাচনের প্রস্তুতি সবচেয়ে জরুরি হয়ে পড়েছে বলে মনে করছে ইসি। এ কারণে প্রথম দফায় সিটিগুলোতেই নির্বাচন আয়োজন করতে চাইছে তারা। ইসি সূত্র জানায়, চিঠি পাওয়ার পর কমিশন দ্রুত ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, প্রার্থী যাচাই বাছাই এবং নির্বাচনী কর্মকর্তা নিয়োগ সহ প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করবে। চট্টগ্রাম সিটির জন্য সময় খুবই সীমিত থাকায় সেখানে আলাদা জরুরি পরিকল্পনা নেওয়া হতে পারে। ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, তাদের মূল দায়িত্বই হচ্ছে নির্বাচন আয়োজন। সবসময়ই নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে হয় তাদের। সরকারের নির্দেশনা পাওয়া মাত্রই সিটি কর্পোরেশন সহ স্থানীয় সরকারের নির্বাচনগুলো আয়োজনের পথে এগোবেন তারা। এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুল রহমান এল মাসুদ বলেন, ঈদের পর স্থানীয় সরকার নির্বাচনগুলো ধারাবাহিকভাবে সম্পন্ন করা হবে। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।